নন্দীগ্রাম হচ্ছে আমার কাছে একটা লাকি জায়গা। আমি যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয়? এমন জোরে একটা ধাক্কা দেয়, প্রথমটা আমি হকচকিয়ে যাই। 7 লাখ ভোটে যদি মাননীয়াকে হারাতে না পারি, আমি মমতা ব্যানার্জি দিদি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করব। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রে রেকর্ড মার্জিনে জিতবেন, তার জন্য আমরা সবাই মিলে কাজ করব। জোর তরজা রাজনীতিতে একটা মাত্র কেন্দ্রীয় উপনির্বাচন কেন ঘোষণা করলো নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনকে কাজ করে দাঁড় করাচ্ছে বিজেপি। আসুন আজ এর মধ্যে আমরা কি কি নজরে রাখছি একবার দেখবো। উপনির্বাচন শুধু ভবানীপুরেই 1 নম্বর। 2 নম্বর, কমিশন লাফিং স্টক বলছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। ভাবুন, বিজেপি বলছে। 3 নম্বর, বিজেপির কাছে এখন অস্ত্র কি? পাল্টা অস্ত্র পুরো ভোট, তাতেই শান দিচ্ছে বিজেপি। 4, আবার ভাঙন বিজেপিতে, এবার তাদের বিধায়ক কমে হলো 71। 5, রান্নার গ্যাস, সরষের তেল, কাঁচা আনাজের দামে ছ্যাঁকা দেখাবো সবিস্তারে। আর তারপর 6 নম্বর, আইএসআই প্রধান তালিবানের সঙ্গে ছয় পে চর্চায় যে ছবি ভাইরাল। তবে শুরুতে একটা ব্রেকিং নিউজ রয়েছে আপনাদের জন্য, যে ব্রেকিং নিউজ আপনাদের দিয়ে দেবো। বিজেপি যতই প্রকাশ্যে বিরোধিতা করুক, নির্বাচনের প্রস্তুতি তো নিতে হবে। বৈঠকে বসছে বিজেপি এই মুহূর্তে জনতার দরবারে। যে ব্রেকিং আপনারা দেখতে পাচ্ছেন আগামী 6 এবং 7, আমাদের প্রতিনিধি অরূপ আমার সঙ্গে রয়েছে, আরো বলতে পারবে। অরূপ শুনতে পাচ্ছ? নির্বাচনের প্রস্তুতি যেরকম নিচ্ছে বিজেপি, ঠিক একই সঙ্গে এবং সে ব্যাপারে যেরকম আগামী সোমবার মঙ্গলবার তারা বৈঠকে বসছে, সেই বৈঠকে যেরকম প্রার্থী নির্বাচন নিয়ে কথা হবে, কিন্তু তার পাশাপাশি সাংবিধানিক সংকট তৈরি হবে বলে কমিশন যে ভবানীপুরে নির্বাচন করা নিয়ে যে যুক্তি দেখিয়েছে, সেই বিষয়টিকে চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার কথাও কিন্তু, রাস্তাও কিন্তু তারা খোলা রাখছে। এই নিয়ে ইতিমধ্যেই আইনি পরামর্শ নেওয়া শুরু করেছে বিজেপি। ফলে সেক্ষেত্রে এখনই এ ব্যাপারে নিশ্চিত করে বলা যায় না যে বিজেপি একেবারে খোলা হাতে বা খোলা রাস্তায় নির্বাচনে নামবার জন্য তৈরি হয়ে আছে। মানে আগামী দিনে অর্থাৎ সোমবার বা মঙ্গলবার যে বৈঠক হচ্ছে, সেই বৈঠকে কেন্দ্রের কাছ থেকে আপাতত যে নির্দেশিকা তারা কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে কথাবার্তার ভিত্তিতে যা ঠিক হয়েছে, যে একদিকে আইনি পরামর্শ নেওয়া হবে, কারণ বিজেপি প্রশ্ন তুলছে যে সাংবিধানিক সংকটের কোনো প্রশ্নই ওঠে না এবং নির্বাচন কমিশন সেটা কিভাবে উল্লেখ করে। দ্বিতীয়ত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানো বা নাম করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কমিশন উল্লেখ করে যে বিজ্ঞপ্তি দিয়েছে, সেই বিষয়টি নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলছে যে মুখ্যমন্ত্রী এই প্রশ্ন ওই বৈঠকে উঠবে। তাহলে কি পরবর্তী কোর্স অফ অ্যাকশন এই বৈঠকে ঠিক হবে এই সিদ্ধান্তের প্রেক্ষিতে? এই বৈঠকে প্রার্থী নির্বাচনের বিষয়টিও তারা রাখছে, পাশাপাশি এই আইনি প্রশ্ন অর্থাৎ আদালতে যাওয়া কমিশনকে চ্যালেঞ্জ করে এই যে সাংবিধানিক সংকটের কথা উল্লেখ করেছে, তাকে চ্যালেঞ্জ করে আদালতে যাওয়া যায় কিনা, যাবে কিনা, সে ব্যাপারে যে আইনি পরামর্শ আসবে সেটাকে খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তোমাকে অনেক ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। কমিশন যা বলেছে সেই অনুযায়ী বিজেপি প্রস্তুতি নিচ্ছে ঠিকই, কিন্তু তাকে চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার ভাবনা রয়েছে বিজেপির। একটু পরে আলোচনায় আসবো। তার আগে কমিশন ঠিক কতগুলোতে ডিউ ছিল, কতগুলো ঘোষণা করলো, কেন শুধু ভবানীপুরকে বাছা হলো, দেখুন। ভবানীপুরে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। শনিবার বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে 30শে সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন, 30শে সেপ্টেম্বর জঙ্গিপুর শামশেরগঞ্জে ভোট, গণনা 3রা অক্টোবর। এর মধ্যে সবার নজর ভবানীপুরে, কারণ ওই কেন্দ্রের তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। 21 বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে জেতেন তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়। বিজেপির রুদ্রনীল ঘোষকে হারান 28,719 ভোটে। পরে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন শোভনদেব।
মুখ্যমন্ত্রী একটা স্টেবল সিটে দেওয়ার এবং তার নিজের সিটে দেওয়ার, এটা আমি চেয়েছিলাম। এই সিটে উনি জিতবেন এবং অনেক বেশি ভোটেই জিতবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে লড়েছিলেন নন্দীগ্রাম থেকে, সেখানে যেতেন বিজেপির শুভেন্দু অধিকারী। নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রী থাকতে হলে 6 মাস অর্থাৎ 1 নভেম্বরের মধ্যে উপনির্বাচনে জিতে আসতে হবে। সেই উপনির্বাচনের দিনই ঘোষণা করল কমিশন। বিজ্ঞপ্তিতে তারা লিখেছে, সাংবিধানিক প্রয়োজনীয়তা এবং পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ অনুরোধের কথা মাথায় রেখেই উপনির্বাচনের দিন ঘোষণা। কনস্টিটিউশনাল অব্লিগেশন যে কনস্টিটিউয়েন্টকে আনরিপ্রেজেন্টেটেড 6 মাসের বেশি রাখা যায় না, তাই প্রসেসটা শুরু হয়েছে এবং তাকে ধন্যবাদ জানাই। আমরা বলেছিলাম যখন নির্বাচন হবে তখনই আমরা লড়াই করব। আমরা আগে চাইছিলাম মিউনিসিপ্যালিটি নির্বাচন হোক। মমতার কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা হলেও এই বিজ্ঞপ্তিতে রাজ্যের বাকি 4 কেন্দ্রে উপনির্বাচনের কোনো উল্লেখ নেই। হরদা ভোটের পর কাজল সিনহার মৃত্যু হয়। গোসাবার বিধায়ক হিসেবে শপথ গ্রহণের পরে মৃত্যু হয় শাসক দলের জয়ন্ত নস্করের। দিনহাটা এবং শান্তিপুরে বিধায়ক পদ ছাড়েন বিজেপির 2 সাংসদ। এই 4 কেন্দ্রের উপনির্বাচনও 1 নভেম্বরের মধ্যে হওয়ার কথা। ভোটের আগে প্রার্থীর মৃত্যুর কারণে জঙ্গিপুর এবং শামশেরগঞ্জে 30 সেপ্টেম্বর ভোট। কমিশন জানিয়েছে 30 তারিখের ভোট হবে করোনা বিধি মেনে। রোড শো, বাইক মিছিল করা যাবে না। বাড়ি বাড়ি প্রচারে সর্বাধিক 5 জন। স্ট্রিট কর্নারে সর্বাধিক 50 জনের ভিড়। প্রার্থী থেকে ভোট কর্মী সবার ক্ষেত্রেই টিকার 2টি ডোজ বাধ্যতামূলক। এভাবেই অকাল বোধনের আগেই অকাল ভোট। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। তর্ক হবে, তর্ক জমবে জনতার দরবারে। যারা আছেন আজ আমার সঙ্গে পরিচয় করবো এই মুহূর্তে রয়েছেন অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা, প্রণয় রায় বিজেপি নেতা, রয়েছেন পার্থপ্রতিম বিশ্বাস সিপিআইএম নেতা, আমার সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা অশোক ভট্টাচার্য, শুভময় মৈত্র রাজনৈতিক বিশ্লেষক এবং অর্থনীতিবিদ শৈবাল বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। প্রত্যেকে স্বাগত জনতার দরবারে। প্লিজ সংক্ষিপ্ত রাখবেন নিজেদের বক্তব্য, আমি সময় মতো প্রত্যেককে বলার সুযোগ দেব। আমি একেবারে শুরুতে অরূপকে দিয়ে শুরু করি। অরূপ, বিজেপি বলছে আদালতে যাবে চ্যালেঞ্জ করে কমিশনের সিদ্ধান্তকে। শুনুন, পাগলে কিনা বলে বাংলায় প্রবাদ আছে। দেখুন, আমাদের বিধানসভা নির্বাচনের আগে আমাদের স্লোগান ছিল খেলা হবে। তা আমরা বলেছিলাম আমরা ডাবল সেঞ্চুরি করব। আমরা ডাবল সেঞ্চুরির বেশি আসনে আমরা জয়লাভ করেছি। এই উপনির্বাচনের ক্ষেত্রে আমরা বারবার বলছিলাম তো 7টা আসনে উপনির্বাচন হোক, আমরা 7-0 গোলে জিতবো। এখন ইলেকশন কমিশন বলেছে যে ফার্স্ট হাফে 3টের বেশি গোল দেওয়া যাবে না, তাই 3টে আসনে তারা উপনির্বাচন ঘোষণা করেছেন। অরূপ, একটা কথা বলুন, এই প্রশ্ন খুব আম জনতা যে জীবনে পলিটিক্স নিয়ে চর্চা করে না তার মনেও আসবে। এতগুলো ডিউ ইলেকশন একমাত্র ভবানীপুরে কেন দেওয়া হলো উপনির্বাচন? বাকি দুটো তো নির্বাচন। কেন্দ্রের নির্বাচন কমিশন দেবে। কেন্দ্রের নির্বাচন কমিশন তো তৃণমূল কংগ্রেসের আন্ডারে চলে না। আমরা তো বলছি আমরা 7টা আসনেই লড়ার জন্য প্রস্তুত। 7টা আসনে লড়াই হবে, 7-0 জিতবে তৃণমূল কংগ্রেস। আসলে বিজেপিকে সুবিধা হয়তো কোন রকম ভাবে পাইয়ে দেওয়া হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। যে আজকে যে দিনহাটা মাত্র 57 ভোটে জিতেছিল দিনহাটায়, আজকে দিনহাটায় নির্বাচন হলে গোহারা হারবে, দিনহাটায় বিজেপি। আজকে শান্তিপুরে বিজেপি হারবে। আজকে বিজেপির কোথাও ফেস সেভিং হয়ে যাচ্ছে না তো, যার জন্য আজকে উল্টা চোর কোতোয়াল কোটাটে। আমরা তো বলছি 7টা উপনির্বাচন বিজেপিকে সুবিধা পাইয়ে দিচ্ছে অভিযোগ করছে তৃণমূল। ঠিক উল্টোটাও কিন্তু হচ্ছে। আমি আসবো সে কথা, তবে একটা ছবি দেখাই আপনাদের। এই সন্ধে হতেই ভবানীপুরে দেওয়াল লিখতে শুরু করেছেন খোদ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ভবানীপুরে তিনি দেওয়াল লিখছেন এবং বাংলা নিজের মেয়েকে চায়। আরো একবার সেই লাইনটা ভবানীপুরের দেওয়াল ভরিয়ে ফেলছে। কি বলেছেন ফিরহাদ হাকিম শুনুন। বাড়িতে থাকলেও মমতা ব্যানার্জির ভোট হয়ে যাবে, কিন্তু বেশিরভাগই মানুষ চাইছেন যে মমতা ব্যানার্জির ভোটটা একটা উৎসবের মতন হোক। কর্মী হিসেবে আমাদেরও সেটা কর্তব্য যে তাদের ভোটারদের সেই আবেগটাকে সম্মান দিয়ে ভোটে আমরা দেওয়াল লেখা, পোস্টার মারানো, হোর্ডিং লেখা, স্ট্রিট কর্নার করা, এইসব কাজগুলো করব যাতে আমাদের মানুষ এবং আমরা দুজনেই উৎসাহিত থাকি। এটা আমাদের কাছে একটা মহা উৎসব। সেই উৎসবে আমরা খেলবো, খেলা হবে। আবার ভবানীপুরে খেলা হচ্ছে। ঘরের মেয়ে মমতা ব্যানার্জি আবার ভবানীপুরে ফিরে আসছেন। তারপর উমাকে আমরা কয়েকদিনের মধ্যে মহালয়ার পরে আমরা আহ্বান করব। খুব উৎসাহিত তৃণমূল কংগ্রেস সভাপতি, তাদের বডি ল্যাঙ্গুয়েজে। আমি পার্থপ্রতিমদার কাছে আসি। এক্ষুনি বিজেপিকে সুবিধা পাইয়ে দিচ্ছে কমিশন, এই তত্ত্ব খাড়া করার চেষ্টা করছিলেন অরূপ। আপনার কি মত? না দেখুন, আমি তো শুনে এসেছি আগাগোড়ার তৃণমূল কংগ্রেস বলেছেন যে নির্বাচন কমিশন বিজেপির দ্বারা নিয়ন্ত্রিত। ফলে আজকে সেই নির্বাচন কমিশন যদি এমন কোনো সিদ্ধান্ত নেয় যার দ্বারা তৃণমূল সুবিধা পায়, তাহলে নিয়ন্ত্রণের সুফল কে পাচ্ছে এটা হচ্ছে পরিষ্কার বোঝা যায়, যদি নিয়ন্ত্রণ থেকেই থাকে।
আমি যে কারণে তখন আমি একটু ইন্টারাপ্ট করি, আপনাকে একটু ইন্টারাপ্ট করি, এক্ষুনি আসবো। আপনি যখন অভিযোগ করলেন তৃণমূল বরাবর আঙুল তুলেছে কমিশনের দিকে, আমি একটু মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পুরনো বক্তব্যটা শুনিয়ে দিই। 2021-এর 26শে ফেব্রুয়ারি যখন কমিশন নির্ঘণ্ট ঘোষণা করলো, কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। ইলেকশন কমিশনকে মান্যতা দিয়ে তারা যেভাবে অ্যানাউন্স করেছেন আমরা সেভাবেই করব, কিন্তু কোথাও কোথাও একটা কোশ্চেন এসে যাচ্ছে। বাংলায় 294টা সিট, 8টা ফেজে ইলেকশন কেন, কাকে সুবিধে করে দেওয়ার জন্য? একটু তো রেশনাল থাকবে ইলেকশন কমিশন। পাথর, আপনি বোধহয় এটাই বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলছিলাম যে বুঝতে সুবিধা হলো আপনি চালিয়ে দিলেন বলে ভিডিও ক্লিপটা। আমার কাছে যেটা আরো বেশি মানে সারপ্রাইজিং এই এন্টায়ার এপিসোডে, দেখুন একটা রাজ্যে ডিউ বাই ইলেকশন যেগুলো থাকবে সব হবে নিশ্চয়ই, এবং আমার কথা হচ্ছে করোনা পরিস্থিতি যদি আমরা মনে করি যে ইটস অ্যাবসলিউটলি উইদিন কন্ট্রোল, তাহলে একটা কেন 7টাতেই হওয়া উচিত, আমার এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যেটা খুব ইন্টারেস্টিং পার্ট, যে রাজ্যের চিফ সেক্রেটারি চিঠি লিখছেন কোনো একটা বিধানসভা কেন্দ্রের জন্য যে সেখানে ভোট না হলে কনস্টিটিউশনাল ক্রাইসিস দেখা দেবে, এবং এরকম চিঠি আমি অন্তত গত 4 দশকে আমি কখনো দেখিনি। এবং আশ্চর্য, ইলেকশন কমিশন হচ্ছে সেই আর্গুমেন্টটাকে সাবস্ক্রাইব করছে। ইলেকশন কমিশন একটা স্বাধীন সত্তা, তারা যদি মনে করেন যে ভবানীপুরে ভোট হওয়া উচিত নিশ্চয়ই হতে পারে, কিন্তু তারা আমাদের চিফ সেক্রেটারির কথায় তাদের প্রথম উপলব্ধি হচ্ছে রাজ্যে কনস্টিটিউশনাল ক্রাইসিস হতে পারে, ফলে বাধ্য ছেলের মতো মেনে নিচ্ছেন যে সেদিন ভোট হওয়া উচিত, অথচ একই সংক্রমণ পরিস্থিতিতে রাজ্যের অন্য কোথাও ভোট হচ্ছে না। আমি বলছি যে এর মধ্যে দিয়ে যে রাজ্যের সরকারের চরিত্র, রাজ্যের আমি বলছি চিফ সেক্রেটারি কি কখনো আপনি দেখেছেন কেউ যে এরকম একটা চিঠি রাজ্যের নির্বাচন কমিশনকে দিয়েছেন গত 1.5 বছরে? আমি ঠিক এখান থেকে সৌমাদের কাছে আসবো। সৌমাদের এই আর্গুমেন্ট আজ দিন ঘোষণার সময় নির্বাচন কমিশন করেছে, এরকমও শোনা যাচ্ছে বাংলার আকাশে বাতাসে যে কোথাও সেই পুরনো বিজেমূল যে তত্ত্ব, সেটা ভুল হোক ঠিক হোক অন্য, মানে তৃণমূল এবং বিজেপির মধ্যে কোথাও আঁতাত হয়ে যায়নি তো? নাহলে কেন শুধু ভবানীপুরে ডিক্লেয়ার করা হলো? প্রথম জিনিসটা কিন্তু খুব মজার, সেটা হচ্ছে যে বলুন ও আমাকে জিজ্ঞেস করছেন না? আপনাকে বলুন। আচ্ছা, বলছি যে মূল যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আজকে কিন্তু বামপন্থীরা বা সিপিআইএম যখন বিজেমূল তত্ত্ব থেকে সরে আসার চেষ্টা করছিল, সেই সময় কিন্তু এই গোটা ঘটনাটা তাদের আবার একটু পিছিয়ে দিল আর কি। বামপন্থীরা পিছোচ্ছেন অদ্ভুত ভাবে, যে তাদের আবার কিন্তু বিজেমূল তত্ত্বে ফিরে যাওয়া ছাড়া আর খুব একটা উপায় রয়েছে না। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে সাংবিধানিক সংকটের ব্যাপারটা কিন্তু একেবারে গুলিয়ে গেল। অর্থাৎ ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন কিনা সেটা কিন্তু যতক্ষণ না তিনি মনোনয়নপত্র জমা দিচ্ছেন ততক্ষণ জানা নেই। সত্যি মুখ্যমন্ত্রী না থাকলে অন্য কেউ মুখ্যমন্ত্রী হতে পারতেন, ফলে সাংবিধানিক সংকট ব্যাপারটাও এখানে খুব গোলমেলে। সবশেষে এটা বলতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় যে মুখ্যমন্ত্রী থাকুন সেটা পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ চায়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ক্লাসের যে ছেলেটা ফার্স্ট হয় সেই ছেলেটা কিন্তু ক্লাসের প্রশ্নপত্র তৈরি করে না। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে আজকে যে ঘটনাটা ঘটলো, যেখানে 12 তারিখ পদত্যাগপত্র পেশ করেছিলেন সম্ভবত বিজেপির 2 বিধায়ক, আর সেখানে 21 তারিখ তৃণমূলের বিধায়ক পদত্যাগপত্র পেশ করেছিলেন, দুটো বিধানসভা নির্বাচনে ভোট হচ্ছে না, ভবানীপুরে ভোট হচ্ছে, এই গোটা ব্যাপারটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিকে অনেকটা গুলিয়ে দিল আর কি। কোনো সন্দেহ নেই। এবং যখন এই গুলোনো পরিস্থিতি, যখন অভিযোগ উঠছে তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং হলো কি, সেই সময় বিজেপি কিন্তু অন্যভাবে সুর চড়াচ্ছে, বলছে ইলেকশন কমিশনের সিদ্ধান্তে তারা না খুশ, লাফিং স্টক নির্বাচন কমিশন, বলছেন শ্রমিক ভট্টাচার্য। উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই চড়ল রাজনীতির পারদ, শুরু তৃণমূল বিজেপি তরজা। নির্বাচন কমিশন নিজেদের একটা তামাশার বস্তু হিসেবে রূপান্তরিত করেছে, লাফিং স্টক। বেছে বেছে শুধুমাত্র ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন, এই ঘোষণায় স্বাভাবিকভাবেই আমরা সন্তুষ্ট নই। তাদেরকে জিজ্ঞাসা করুন, তারা হতাশ না ভীত না জনভিত্তিহীনের ভয়ে এ ধরনের কথা বলছেন? আমরা কর্পোরেশন ইলেকশন 2 বছর ধরে প্রস্তুতি করছি, কিন্তু ইলেকশন হচ্ছে না। ইলেকশন কমিশন যেটা বলবে সেটাই শেষ কথা, আর সেটা সবাইকে মেনে নিয়ে কাজ করতে হবে, তার রকম মানসিক প্রস্তুতি আমাদের আছে। গত কয়েক বছর রাজ্যে পুরো ভোট হয়নি। 125টি পুরসভার মধ্যে 112টির মেয়াদ ফুরিয়েছে। মেয়াদ উত্তীর্ণ পুরসভার মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, শিলিগুড়ি। বিধানসভা নির্বাচন, উপনির্বাচন হতে পারলে রাজ্য পুরসভাগুলিতে কেন নির্বাচন হচ্ছে না?
প্রশ্ন তুলছে বিরোধীরা। উপনির্বাচন সময় মতো হচ্ছে, কিন্তু 3 বছর ধরে ডিউ হয়ে আছে যে পুরনির্বাচন, তার কি হবে? পুরনির্বাচন হবে কিনা, কবে হবে, তা রাজ্য সরকারকে জানাতে হবে। নিশ্চিতভাবে পরবর্তী পরিস্থিতিতে পৌরসভার নির্বাচন করা হবে। নির্বাচন কেন এই কলকাতা কর্পোরেশনে কেন করা যায়নি? কারণ করোনার মহামারী ছিল। করোনার পরিস্থিতি এখন কিছুটা হলেও শিথিল, আবার নিশ্চিতভাবে হবে। 3 বছর পরে এখন ফিরহাদ হাকিমের মনে পড়লো বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরে যে পুরো ভোট করানো দরকার, কর্পোরেশনে করানো দরকার। দীর্ঘদিন ধরে যে শতাধিক পুরো ভোট বাকি পড়ে রয়েছে, সেই পুরো ভোট আদায়ে এবার রাজ্য প্রশাসন এবং রাজ্য নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করবার নতুন হাতিয়ার পেল। প্রণয়দা, আপনারা দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায় যখন 26শে ফেব্রুয়ারির পর অভিযোগ করছিলেন, আপনারা বলেছেন সাংবিধানিক একটা বডি তাকে এইভাবে সমালোচনা করছে, এটা এ রাজ্যেই সম্ভব। আজকে আপনারা কি করছেন? আমরাও আজকে একই কথা বলছি, কিন্তু তৃণমূল কংগ্রেস যাতে সংশোধন করে দেয়, মমতা ব্যানার্জি যেভাবে বলতেন কাল থেকে যাতে সেটা না বলে। তার কারণ হচ্ছে যে বাকি 5টা জায়গায় উপনির্বাচন না করে যখন ভবানীপুর হচ্ছে, তাহলে নির্বাচন কমিশন কোনো দলের হয়ে কাজ করে না, যেটা তৃণমূল কংগ্রেস এতদিন ধরে বলে হচ্ছে, সেটা যাতে কাল থেকে সংশোধন করে। দ্বিতীয় কথা হচ্ছে নির্বাচন কমিশন যেটা বলছে যে রাজ্য সরকারের চিফ সেক্রেটারি চিঠি দিয়ে বলেছে সাংবিধানিক সংকট তৈরি হবে। এই সাংবিধানিক সংকট তৈরি করলো কে? ভোট দিয়ে পরাজিত করেছিল নন্দীগ্রামের মানুষ মমতা ব্যানার্জিকে। তিনি কেন ভোটে না জিতে মুখ্যমন্ত্রী হতে গেলেন? 213 জন এমএলএর মধ্যে তো যে কেউ মুখ্যমন্ত্রী হতে পারতেন। অর্থাৎ সাংবিধানিক সংকট যিনি তৈরি করলেন, সেই সরকার বলছে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে। দ্বিতীয় কথা, ফিরহাদ হাকিম বলছেন যে এখন তারা উৎসব করবেন, খুব ভালো কথা, আমরাও চাই উৎসব করতে। তাহলে স্কুল কলেজগুলোকে বন্ধ রেখেছেন কেন? লোকাল ট্রেনকে বন্ধ রেখেছেন কেন? যদি ভবানীপুরে নির্বাচন হতে পারে, সেখানে যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, তাহলে আগামীকাল রাজ্য সরকার সেখানে কর্পোরেশন ভোট ডিক্লেয়ার করুন। আমরা তো বলছি যে 30শে সেপ্টেম্বর যেমন উপনির্বাচন হচ্ছে, 30শে সেপ্টেম্বর কলকাতা কর্পোরেশনে ভোট হোক। কর্পোরেশন ভোটে আসবো, অরূপ দ্রুত আমরা আসবো। বাংলার মানুষ 294টা আসনেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচন করার জন্যই ভোট দিয়েছেন। আর তৃণমূল কংগ্রেস কাকে মুখ্যমন্ত্রী করবে তা নিয়ে বিজেপির এত গাত্র দেওয়া কেন? মমতা ব্যানার্জিকে দেখে তৃণমূল কংগ্রেস চলে, মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার জন্য বাংলার মানুষ ভোট দিয়েছে, তাই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে, ভবানীপুর নিজের মেয়েকে যাবে। এক। দ্বিতীয় কথা, যে পুরো নির্বাচন নিয়ে এত গাত্র দেওয়া হচ্ছে, ওনারা জানেন না বা ইচ্ছে করে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। 87টা পুরসভার নির্বাচন পেন্ডিং হয়েছে 2020 সালের এপ্রিল মাসে। তার আগে মার্চ মাসে অল পার্টির মিটিং হয়ে গিয়েছিল। প্রণয়দা হয় জানেন, নাহলে ইচ্ছা করে বিভ্রান্ত করছেন। রোস্টার রেডি ছিল, রিজার্ভেশন লিস্ট রেডি হয়ে গিয়েছিল। নোটিফিকেশন যখন জারি হবে 19শে মার্চ, ঠিক তার 2 দিন পরে আমরা দেখেছিলাম লকডাউনের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল ওই পরের সপ্তাহে। সেই জায়গায় দাঁড়িয়ে 6 মাস লকডাউন চলেছে। লকডাউন শেষ হয়েছে, পুজোর মরশুম শেষ হয়েছে, তারপর থেকে বিধানসভা নির্বাচনের প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন করার পরিস্থিতিটা একটা সোজা প্রশ্ন, আপনারা এত দরবার করলেন, প্রকাশ্যে আপনাদের নেতা নেত্রীরা বললেন এই উপনির্বাচনটা ইমিডিয়েটলি করাতে হবে, 7 দিন প্রচারের সময় দিক, তাহলেই হয়ে যাবে উপনির্বাচন। কতবার প্রকাশ্যে আপনারা পুনর্নির্বাচনের জন্য তদবির করেছেন? আমরা সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে বলছি। আবারও বলছি, ভারতের সংবিধান অনুযায়ী আপনি কখনো কোনো লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা এই ধরনের কোনো নির্বাচনকে আপনি পেন্ডিং রাখতে পারেন না। এটা আমার কথা, এটা স্বয়ং অমিত শাহ এসে আপনাদের সাংবাদিকদের সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন। এখন সমস্যা হচ্ছে লকডাউনে, সেই জন্য হয়নি। সদিচ্ছার যথেষ্ট সদিচ্ছা ছিল কিন্তু হয়নি। আমি আপনাদের গ্রাউন্ড রিয়ালিটি দেখাবো। যে দুটো জায়গায় নির্বাচন হচ্ছে, এই ভবানীপুরের সঙ্গে শামশেরগঞ্জ এবং জঙ্গিপুর, এই দুটো জায়গাতেই দুটো পুরসভায় ভোট পেন্ডিং। সেখানকার বাসিন্দারা, পুরো নাগরিকরা কি বলছেন? শামশেরগঞ্জ আমরা দেখাবো সেই ছবি, কি তাদের দাবি, তারা পরিষেবা পাচ্ছেন কিনা নিজের চোখে দেখুন। ছবি বলে দিচ্ছে কি অবস্থা সেই পুরসভার। রাস্তা, এমনকি নদীর যে ভাঙন রোধ হয়ে আছে সেইগুলো ঠিক হয়ে যেত, ভাঙনগুলো মেরামত করা হতো। সাধারণ মানুষ কাউন্সিলরদেরকে পাশে পেত, সাধারণ মানুষদের অনেক সমস্যার সমাধান হতো। কাউন্সিলরদের বলতাম আমরা, চেয়ারম্যানকে বলতাম আমরা, যাই এইটা ঠিক করেন, এগুলো ওই জলের ব্যবস্থা করেন, জল নিকাশি করেন, মুখ্যমন্ত্রীকে বলেন। আর এখন তো হবে না, ভোট না হলে তো কিছু করা যাবে না। ভোট হতে গেলে আমরা সমস্যা রিহাই পেতে পারি।
মানে শামশেরগঞ্জ এবার জঙ্গিপুর পুরসভার মানুষ কি বলছেন? পেন্ডিং রয়েছে ইলেকশন, সেই জন্য কি তারা পরিষেবা পেতে বঞ্চিত পরিষেবা থেকে? দেখুন ছবি কি তাই বলছে, নাকি তারাও চাইছেন এখানে পুরো ভোটটাও হোক এই নির্বাচনের মতো? কি চেহারা রাস্তাঘাটের, কি বলছেন জঙ্গিপুরের মানুষ? পৌরসভার ভোট কোনোটা 2 বছর, কোনোটা 1.5 বছর, কোনোটা প্রায় 3 বছর বকেয়া পড়ে আছে। পৌরসভার উন্নয়ন থমকে আছে, রাস্তাঘাট এক ভয়ঙ্কর অবস্থা, বিশেষ করে আমাদের জঙ্গিপুর পৌরসভার সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে, মানুষের চলাচলের অযোগ্য, প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। জ্বলন্ত মানুষের যে সমস্যাগুলো কোঅর্ডিনেটর দিয়ে কি আর সেই স্থায়ী কোনো কিছু সমস্যার সমাধান হয়? আমাদের পশ্চিমবাংলার যত পৌরসভার ভোট স্থগিত আছে সেইগুলো কিন্তু একসাথে করা উচিত। পৌর নির্বাচন, পৌর প্রতিনিধি না হলে সঠিক পরিষেবা হয়তো সেই এলাকার মানুষ কার কাছে যাবে? দেখলেন অরূপ, এদের কথাও সোচ্চার ভাবে বলুন। আসবো অশোক, এক্ষুনি আসছে অশোকদা। আমি অস্বীকার করছি না, কিন্তু একটা জিনিস, এটা তো আমরা কখনো রাজ্য বলছি না যে পুরসভা নির্বাচন হবে না। যে পরিস্থিতি, বলছি না, আমার প্রশ্নই তো সেটা না। আমার প্রশ্ন আপনি কতটা উৎসব, তারপর বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হয়েছে, এর মধ্যে পুরসভা ভোট করাবেন কোথায়? আপনার সময়টা কোথায় ছিল? আজকে যখন কোভিড পুরসভা ভোট করার অবকাশই পায়নি তৃণমূল কংগ্রেস, হাজার ইচ্ছে থাকলে। অশোকদা, অশোকদা আপনার কথা শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? হ্যাঁ এবার পাচ্ছি, বলুন। আমরা সেই দল, আমরা কোনোদিন গিয়ে বলিনি যে নির্বাচন করতে হবে না এই বলে, কোনোদিন ডেপুটেশন দিনই নির্বাচন কমিশনের কাছে। আমাদের স্পষ্ট দাবি সমস্ত নির্বাচন হোক এবং পুরসভার নির্বাচনগুলোই হোক। আমার 2 নম্বর কথা, আমি বুঝতে পারছি না বিজেপির মুখপাত্র কে, শ্রমিক দা না প্রণয় দা? মানে শ্রমিক দা লাফিং স্টক বলছেন আর প্রণয় দা বলছেন নির্বাচন কমিশন একদম খুব ভালো কাজ করছে, নির্বাচন কমিশনের সাংবিধানিক বডি, তাদের সমালোচনা করা যাবে না। ওনারা ঠিক করুন কে মুখপাত্র, কার কথা আমরা শুনবো। এইবার যে পিউ আসল কথাটা আমি বলতে চাইছি, যে জায়গাটা আমরা কেউ ধরছি না, কিন্তু সাংবিধানিক সংকট কখন যাবে? যদি মমতা বন্দ্যোপাধ্যায় জিতে না আসতে পারেন, তাই তো? মমতা বন্দ্যোপাধ্যায় কোথা থেকে জিতবেন, এটা কোথা থেকে দাঁড়াবেন নির্বাচন কমিশন জানলেন কি করে? 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যদি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী হিসেবে ঘোষিত হয়েও থাকেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেই যাবেন, এটা নির্বাচন কমিশন কি করে জানবে? মানে সাংবিধানিক, মমতা বন্দ্যোপাধ্যায় জিতলে তবেই তো সাংবিধানিক সংকটের নিরসন হবে, এছাড়া তো অন্য কোনো সাংবিধানিক সংকট নেই। যদি নির্বাচন কমিশন তাই যদি হয় যে নির্বাচনের আগেই মানে ভবানীপুরের নির্বাচন ডিক্লেয়ার করে দেওয়া হলো, তার মানে সাংবিধানিক সংকট মিটে গেল। অশোকদা, তাহলে ওই বেনিফিট অফ ডাউট তৃণমূল যেমন ধরে নিয়েছে, রাজ্যবাসীও যেমন মনে করছে, মমতা বন্দ্যোপাধ্যায়, একটা কথা, মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ালে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জিতবেন, এটা বোঝার জন্য আলাদা করে রাজনীতির পাঠের দরকার নেই। কিন্তু নির্বাচন কমিশনের মতন একটা স্বাধীন সত্তা যদি এই প্রবণতার দিকে এগোয়, সেটা বিপজ্জনক। একটা কথা, এর থেকে একটাই জিনিস প্রমাণিত হয়, যে কথাটা আমরা বারবার বলেছি 2014 থেকে 2021, এই বছরগুলোতে ভারতবর্ষের সমস্ত স্বায়ত্তশাসিত সংস্থাগুলির যে স্বাধীনতা, তার কাজ, তা খর্ব হচ্ছে, তাই এটা প্রমাণ। হ্যাঁ দেখুন, যে এখন মূল বক্তব্যটা হচ্ছে 2 গুণ 2 4, 2 যোগ 2 4, কিন্তু তার মানে কিন্তু গুণ আর যোগ 1 নয়। আজকে সত্যিকারের মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন, উনি মুখ্যমন্ত্রী থাকবেন, কিন্তু তার মানে এই নয় যে এই নির্বাচন ভবানীপুরের না করলে সেখানে সাংবিধানিক সংকট হতো। অর্থাৎ যারা সংবিধান সম্পর্কে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ইতিহাস বইয়েও একটুখানি পড়েন, তাদের সংবিধান সম্পর্কে যে শব্দবন্ধ সাংবিধানিক সংকট, সেই ব্যাপারটা তো একেবারে গুলিয়ে গেল। অর্থাৎ আমাদের বেসিক পড়াশোনার জায়গায় কিন্তু এই শব্দবন্ধটা আঘাত করলো। আমায় যদি কেউ একটু বুঝিয়ে দিতে পারেন যে কোত্থেকে সাংবিধানিক সংকটটা এলো, তাহলে আমাদের পক্ষে খুব সুবিধে হতো, আমরা যারা কম বুঝি তাদের পক্ষে একটু সুবিধে হতো। একদম ঠিক, প্রশ্ন অনেক, উত্তর নেই। আমি আসবো পার্থবাবু, শৈবালবাবু অনেকক্ষণ আছেন, যদি আমরা অর্থনীতির বিষয়ে একটু পরে ঢুকবো শৈবালবাবু। তাও মানুষের দৈনন্দিন যে বিষয়গুলো প্রয়োজন তার দিন আনি দিন খাইয়ের সঙ্গে, সেগুলো বাদ দিয়ে যা চর্চার বিষয় হচ্ছে, রাজনীতিবিদরা জানিয়ে ব্যস্ত, সেটাকে খুব একটা আশাব্যঞ্জক আপনি নাগরিক হিসেবে কি মনে করেন? একেবারেই নয়, কারণ যদিও পলিটিক্যাল পজিশনস গুলো থাকবেই, কিন্তু আমার মত হচ্ছে যে ইকোনমিক যা সিচুয়েশন, সেটা শুধুমাত্র শেয়ার মার্কেট সূচকের বাড়া থেকে বিচার করলে হবে না। দৈনন্দিন জীবনে মানুষ ওষ্ঠাগত, বহু লোকের চাকরি চলে গেছে, এমএসএমই সেগমেন্ট প্রায় ভঙ্গুর অবস্থায়। এই পরিস্থিতিতে দিন দিন ইনফ্লেশন বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে। শুধুমাত্র পলিটিক্যাল আউটলুক দেখলে হবে না, আমাদের বুঝতে হবে যে ইকোনমিক সিচুয়েশনে কিন্তু সিভিয়ার স্ট্রেসের আন্ডারে আছে।
একদম ঠিক, একদম ঠিক। এবং কবে এইসব বিষয় নিয়ে আমরা লাগাতার চর্চা করতে পারবো, আমরা প্রশ্ন করবো রাজনীতিবিদদের, তার সঠিক উত্তর পাবো জানি না। আশায় আশায় প্রতিটা এপিসোড হয়। এখন অধীর বাবুর বক্তব্য আপনাদের শোনাবো। একটু আগে এই বাই ইলেকশন অ্যানাউন্সমেন্টের পরে কি বলেছেন অধীর বাবু, শুনুন। আমি জানি নির্বাচন কমিশনকে, সেটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তার দায়িত্ব নির্বাচন করানো, সে নির্বাচন করাচ্ছে, এটুকু আমি জানি। আমি কখনো এটা বলবো না এই নির্বাচন কমিশন কখনো বিজেপির কথা শোনে, কখনো শোনে না, কখনো টিএমসি কে খাতির করে, কখনো করে না। আমি এসব তত্ত্বের মধ্যে যেতে পারবো না। শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনাবো আপনাদের। নির্বাচন কমিশন বিজেপির দালাল। নরেন্দ্র মোদী, অমিত শাহ অঙ্গুলি হেলনে ইলেকশন কমিশন পশ্চিমবাংলায় তাণ্ডব করছে। মাননীয়া সহ তার প্রসঙ্গদের যে বক্তৃতা, এর ফয়সলাটা কি হবে, এর ব্যাখ্যাটা আজকে আমি জানতে চাইব। দলের রাজ্য সভাপতির নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির সঙ্গে কথা বলে আমরা আমাদের নির্বাচনের রণকৌশল এবং প্রক্রিয়া যা আছে সেটা আমরা ঠিক করব। আমি খুব ছোট করে পার্থবাবুর কাছে আসি এবং অশোকদার কাছেও একই প্রশ্ন। কি করবে সিপিএম এবং কংগ্রেস ভবানীপুরে স্পেশালি? না, আমি আপনাকে পিউ বলতে পারি এইটুকুই যে বিধানসভা নির্বাচনের এটা একটা সাবসেট হচ্ছে বিধানসভার উপনির্বাচন, অর্থাৎ এটার একটা অংশ। ফলে বিধানসভা নির্বাচন যেভাবে লড়েছে ঐক্যবদ্ধভাবে বাম, সংযুক্ত মোর্চা সব মিলিয়ে কংগ্রেস, আমার ধারণা নিশ্চিতভাবেই সেই লড়াই থাকবে, কারণ পরিস্থিতির এমন কোনো পরিবর্তন হয়নি যে এই ভাবনা থেকে বেরিয়ে আসা যায়। শামশেরগঞ্জে কিন্তু অভিবাবু বলেছেন, আপনাদের রিকোয়েস্ট করেছেন যেন আপনারা প্রার্থী না দেন, হলে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে। না, আমি আবার বলবো সেই বিষয়গুলো বামফ্রন্ট এবং কংগ্রেস নিশ্চিতভাবে আলোচনা করবে, করে তার একটা সলিউশনে পৌঁছাতে পারবে বলে আমার আশা। তবে আমি আপনাকে আগে বলতে দেবো পার্থদা, আমার শুধু এই প্রশ্নটুকুই এখন। অশোকদা, হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে আমাদের অবশ্যই উচ্চতর নেতৃত্বের আলোচনা চলছে। খুব শীঘ্র ভবানীপুর, বিশেষ করে ভবানীপুর প্রসঙ্গে আমাদের অবস্থান একদম খুব শীঘ্র জানিয়ে দেওয়া হবে। এটা নিয়ে অন্য কোনো রকম কোনো কিছু দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার নেই, খুব শীঘ্র জানিয়ে দেওয়া হবে। আমি আলোচনা এগিয়ে নিয়ে যাব, কারণ বিজেপির জন্য আরো অস্বস্তির জায়গা রয়েছে। অস্বস্তির জায়গাগুলো কি? আবার দল ভাঙলো বিজেপির, বিধায়ক সংখ্যা কমে আজ 71। সেই অঙ্কটা কষবে। একটা ছোট্ট ব্রেক, কোথাও যাবে না, সঙ্গে থাকুন জনতার দরবারের। প্রতি সপ্তাহেই যেন ভাঙন। মুকুল রায়, তন্ময় ঘোষ, বিশ্বজিৎ দাসের পর এবার সৌমেন রায়। পদ্মফুল ছেড়ে ঘাস ফুলে আরো এক বিজেপি বিধায়ক। ভোটের পর ঘর বাপসি করা বিধায়কদের তালিকায় নতুন নাম সৌমেন রায়, কালিয়াগঞ্জের বিধায়ক। আমি বিজেপির টিকিট নিয়ে কালিয়াগঞ্জে দাঁড়াই এবং সেখান থেকে জয়লাভ করি, কিন্তু আমার মন প্রাণ তৃণমূল কংগ্রেসে পড়েছিল। সোমেন আমাদের পুরনো এক সহকর্মী উদ্বুদ্ধ হয়ে সিদ্ধান্ত নিয়েছে যে বিজেপির থেকে যে তৃণমূল কংগ্রেসের পতাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তিনি উদ্বুদ্ধ হয়ে আজকে আমাদের দলে যোগদান করছেন। কুল বদল করেই জল্পনা উস্কে দিলেন কালিয়াগঞ্জের বিধায়ক। দিদির উন্নয়নকে সামনে রেখে শুধু সৌমেন নয়, একটু অপেক্ষা করুন, আরো কিছু ঘটবে। ভারতীয় জনতা পার্টির যে কালচার আমাদের বাংলার কালচারের সাথে মেলে না। সভাপতি ওনারা বিভাজনের রাজনীতি করতে চাইছেন, সেটা বাংলার মানুষ সমর্থন করবে না। না যেতে পারে, আমরা দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নিব। মনে হয়েছে শাসক দলের সঙ্গে থাকবো। 2019-এর লোকসভা ভোটে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে 50,000-এর বেশি ভোটে এগিয়েছিল বিজেপি। তারপরও উপনির্বাচনে জয়ী হন তৃণমূল প্রার্থী। সেবারই প্রথম কালিয়াগঞ্জে ঘাসফুল, কিন্তু এবার সেখানে পের পদ্ম। বিজেপির সেই বিধায়কই এবার তৃণমূল, যার জেরে বাংলায় বিজেপি বিধায়ক সংখ্যা কমে হল 71। নিউজ 18 বাংলা। প্রণদার উত্তর শোনার জন্য আমি মুখিয়ে আছি। প্রণদা, দেখুন, এর আগে মুকুল রায়ের ক্ষেত্রে দেখা গেছে যে মুকুল রায় তৃণমূল ভবনে গিয়ে তৃণমূল কংগ্রেসে যুক্ত হয়েছে, তাকে পিএসসি চেয়ারম্যান করা হয়েছে বিজেপির বিধায়ক হিসেবে, এবং তারপরে মুখ্যমন্ত্রী বলেছেন উনি তো বিজেপিতেই আছেন। আগে তৃণমূল কংগ্রেস ঠিক করুক, বা যারা নির্বাচিত বিধায়করা যাচ্ছেন তারা চিঠি দিয়ে আমাদেরকে জানান যে আমরা তৃণমূল কংগ্রেসে গেছি, আমরা আইনগত ব্যবস্থা নিব অথবা পদত্যাগ করুন। তার আগে এই বিষয় নিয়ে কোন রকম আলোচনা করতে আমরা চাই না। তার কারণ আমরা জানি বিধানসভায় নির্দিষ্ট সিট থাকে শাসক দলের জন্য আর বিরোধী দলের জন্য। যারা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরছেন
তারা বিধানসভায় গিয়ে বিজেপির চেয়ারে বসবেন আর বলবেন তৃণমূল কংগ্রেসে গেছে, এই বিচারিতা চলতে পারে না। হয় পদত্যাগ করুন, নয় চিঠি দিয়ে জানান যে আমরা তৃণমূল কংগ্রেসে গেলাম, আমরা আইনগত ব্যবস্থা নেব, আর না তো এই নিশ্চয়ই করবেন, নিশ্চয়ই অনেকটা পথ আছে এই আপনাদের বক্তব্য নিয়ে যাওয়ার। আমার আপনাকে প্রশ্ন, একটার পর একটা নাম্বার কমছে। মঙ্গলবার দিন অবধি আপনাদের নাম্বার 72 ছিল, তার আগের দিন ছিল 73, কমতে কমতে আজকে 71। আমরা জানি না আগামীকাল কি হবে, আপনারাও জানেন না আগামীকাল কি হবে। এই বিজেপির ভাঙনটা বিজেপি কর্মীদের মনোবল তো দুর্বল করে দেবে। নেতৃত্ব এত ব্যর্থ যে নেতাদের ধরে রাখতে পারছে না, বিধায়কদের ধরে রাখতে পারছে না। আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই, যারা যাচ্ছেন তারা তৃণমূল কংগ্রেসেই ছিলেন, তৃণমূল কংগ্রেসে ফিরে যাচ্ছেন। তখন তৃণমূল কংগ্রেসেদেরকে কাটরা বলেছিল। বিধায়ক তো আপনাদের, প্রণয়দা, নাম্বার গেমে তো আপনারা পিছোচ্ছেন। না বলছি তো, সেই জন্য আমাদের কর্মীদের মনোবল ভাঙবে না। আমাদের কর্মীদের মনোবল যেমন আছে তেমন আছে। তৃণমূল কংগ্রেস যাদেরকে কাটরা বলেছিল, তৃণমূল কংগ্রেস যাদেরকে বিশ্বাসঘাতক বলেছিল, তাদেরকে আজকে গলায় জড়িয়ে দিচ্ছে। তার কারণ তৃণমূল কংগ্রেসের টিকিটে তারা হয়তো জিততো না, বিজেপির টিকিটে তারা জিতেছে, এবং যারা জিতেছে তাদেরকে তৃণমূল কংগ্রেস ফিরে দিচ্ছে। আমাদের কর্মীদের মনোবলের সাথে কোনো ভাড়া খেতে হবে না। হ্যাঁ, দুজনেই আঙুল তুলে আছে। অশোক দা আগে, অশোক দা। আমি মানে প্রণয়দা কার্যকারণ পারম্পর্যহীন যখন হয়, লোকে হাসে এসব কথা শুনে। আপনি বলছেন এরা তৃণমূলেই ছিল, আপনি জানেন এরা তৃণমূলে ছিল, আপনারা জানতেন এরা তৃণমূলে ছিল, তারপরে তাকে বিজেপির প্রতীকে লড়ালেন, এরপরে বাংলার মানুষ আপনাদের বিশ্বাস করবে? বিচারিত তো আপনারা করছেন। আপনি নিজের কথাটাকে আরেকবার চালিয়ে শুনুন, কি বলবেন? প্রণয়দা আপনি কাউন্টার করবেন, একসঙ্গে অরূপের প্রশ্ন শুনুন। অরূপ, আমার ফেব্রুয়ারি মার্চ মাসে তোমাদের চ্যানেলেই জনতার দরবারে প্রণয়দার বক্তব্যগুলো মনে পড়ছে। প্রণয়দা সেদিনকে বলছিল শ্বাসকষ্ট হচ্ছে, তৃণমূলে থাকতে পারছে না। আজকে রিভার্স শ্বাসকষ্টটা দেখতে প্রণয়দার বুকে ব্যথা লাগছে। আসলে উত্তরবঙ্গে এখন প্রচলিত কথা হয়ে গেছে যে গঙ্গার ভাঙনের থেকেও বড় ভয়ঙ্কর ভাঙন হচ্ছে বিজেপির। কেন? যবে থেকে উত্তরবঙ্গকে বাংলা থেকে ভাগ করার ডাক দেওয়া লোককে কেন্দ্রের মন্ত্রিসভায় মন্ত্রী করে দেওয়া হয়েছে, বিজেপির, আমি দায়িত্ব নিয়ে বলছি আজকে অন এয়ার, বিজেপির উত্তরবঙ্গের অর্ধেকের বেশি বিধায়ক বিজেপি ছেড়ে চলে যাবে। কিন্তু আপনারা নিচ্ছেন কেন? দরকার কি এই ল্যান্ডস্লাইড ভিক্টরির পর? কি এটা কোন গেম রাজনীতি? আবারও বলছি, আমরা কোথাও কোনো বিধায়ককে আহ্বান জানিয়েছি আপনি আসুন। আজকে এটা বুঝতে হবে পিউ, আজকে রাজ্য ভাগের ডাক দেওয়া। আজকে ভাবুন, একটা দলের রাজ্য সভাপতি 29 জনই, একজন তো অলরেডি চলে গেলেন, 29 জনই চাইছেন আপনাদের দলে যেতে, আপনারা নেবেন? আপনাদের তো দরকার নেই। আবারও বলছি, বিজেপিকে ডিমিন করা, বিজেপির উপর চাপ বাড়ানোর একমাত্র কাজ। আবারও বলছি পিউ, একটা দলের রাজ্য সভাপতি কলকাতায় এসে বলবেন বাংলা ভাগ হবে না, আর উত্তরবঙ্গে গিয়ে ওই মন্ত্রীর পাশে বলবেন অবশ্যই বাংলা ভাগ করতে হবে। এই বিচারিতা উত্তরবঙ্গের বিধায়করাও মেনে নিচ্ছে না। আজকে উত্তরবঙ্গের বিধায়করা মানতে পারছেন না, তাদের রিভার্স শ্বাসকষ্ট, তারা ফিরতে চাইছেন বা কেউ যোগ দিতে চাইছেন, বিজেপি ছাড়তে চাইছেন। আপনারা নিচ্ছেন কেন? রাজনৈতিক ফায়দাটা কি? এক সেকেন্ড সামাপ করে নিচ্ছি। রাজনৈতিক দেউলিয়াপনা কোথায় যায় যখন ওই যে ত্রিপলচর মেজখোকা আজকে ডায়লগ দিচ্ছে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নেবার, তোমার বাবার দা ভাইয়ের বিরুদ্ধে আগে ব্যবস্থা নাও। সেই একই কথা, আপনি আচরি ধর্ম অপরে শিখাও। সুময়দা, সুময়দা আপনার কথা কেন শুনতে পাচ্ছি না, বুঝতে পারছি না, শুনতেও পাচ্ছি না। কিছু বলুন আপনি। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার পেলাম, বলুন। হ্যাঁ, মানে মূল বিষয়টা হচ্ছে, দেখুন, যে কেন্দ্রগুলো এরকম ভাবে ভোট একদিক থেকে আরেকদিকে চলে যাচ্ছে, সেখানে একটা বিশ্লেষণের প্রয়োজন আছে যে সেখানকার মানুষগুলো বিজেপি বা তৃণমূল দলের থেকে অনেক বেশি এগিয়ে আছেন কিনা। অর্থাৎ তারা ঠিক করবেন সেখানে বিজেপি জিতবে না তৃণমূল, বিজেপি বা তৃণমূল ঠিক করবে না সেখানে তাদের প্রার্থী কি হবে। অর্থাৎ আপনি বলতে পারেন এটা গণতন্ত্রের একটা চরম শিখরে পৌঁছে যাওয়া, যেখানে রাজনৈতিক দল বড় নয়, যেখানে মানুষগুলো বড়, যেখানকার লোকাল নেতা তারা বড়, তারা ঠিক করে দেবেন কোন সময় কে কোন দল কোন নির্বাচনে জিতবেন। এই জায়গা থেকে বেরোনোর উপায় তৃণমূল এবং বিজেপিকে আরেকটু সিরিয়াসলি তাদের দলের নীতি এবং কর্মসূচি ঠিক করা, যেটা কিনা ব্যক্তি মানুষ ভিত্তিক হবে না, দল ভিত্তিক হবে এবং অনেক বেশি বিশ্বাসযোগ্য হবে তাদের জন্য যাদের সেবার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে লড়ে এই রাজনৈতিক দলগুলো। অবশ্যই সেটা হবে এবং আমরা আশা করব। এবার আমি শৈবাল বাবুর কাছে আসবো, কিন্তু তার আগে শৈবাল বাবুর কাছে যাব যে বিষয় নিয়ে, গ্যাসের দাম, মানে রান্নার গ্যাসের দাম আপনারা জানেন, নতুন করে বলার কিছু নেই, একাধিক শো হচ্ছে 911। সর্ষের তেলের এক বোতলের দাম কত জানেন? 1 কেজির দাম, সেটাও আপনারা জানেন। আর আনাজ, কাঁচা আনাজ ধরলেই ছ্যাঁকা, একবার দেখে নি।
এ যেন মরার ওপর খাঁড়ার ঘা। একেই করোনা থাবা বসিয়েছে রোজগারে, তার উপর বেড়েই চলেছে মূল্যবৃদ্ধির বোঝা। পেট্রোল ডিজেলের গলা কাটা দাম, বাজার আগুন, রান্নাঘরেও আগুন, গ্যাস হাজার ছুঁই ছুঁই। এবার সর্ষের তেলের দামে চোখে জল। যেভাবে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে তাতে সত্যিই আমরা খুব অরিড, বিশেষ করে ভোজ্য তেল আর রান্নার গ্যাস, তাই না? এই দুটো যদি বাড়ে সিমিলারলি অটোমেটিক বাদ বাকি সবগুলোই তো বাড়বে না। পেট্রোল ডিজেলের দাম বাড়লে অটোমেটিক সবই বেড়ে যায়। এখন পেট্রোলের প্রাইস যেভাবে বেড়েছে, পেট্রোল বা ডিজেল, সাধারণ মানুষের খুবই অসুবিধা হচ্ছে, মানে দ্যাট ইজ আ প্রাইমারি ফ্যাক্ট। এই মোমেন্টে গভর্নমেন্টের ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত ছিল যে যাতে ফুয়েল প্রাইসটা কমানো যায়। আজকে দিন তো এখন আসছে না, কোথায় থেকে আসছে? পেট্রোলের দাম বেড়ে গেছে অনেক, তারপরে এর জন্য আরও বাসের ভাড়া সবই কিছু তো বাড়ছে, কমার তো কোনো সিন নেই। রান্নার গ্যাস দাম, পেট্রোল ডিজেল সবই তো বেড়ে যাচ্ছে, আচ্ছা দিন আর কোথায় আসছে? প্রতি মুহূর্তে নাভিশ্বাস উঠছে, প্রতি মুহূর্তে এত আনএক্সপেক্টেড, যেগুলো এক্সপেক্ট করিনি আমরা সেগুলো এসে যায় যখন, তখন আর কি এক্সপেকটেশন থাকে। করোনার জন্য চারিদিকে যে কাজকর্মের অবস্থা খুব খারাপ, তাই না? লোকের হাজার হাজার লোকের চাকরি চলে যাচ্ছে। তার মধ্যে এই গত এক মাসের মধ্যে আপনার 50 টাকা গ্যাসের দাম বেড়েছে 15 দিনে মানে দুবার 25 করে 50 টাকা গ্যাসের দাম বেড়েছে। আমাদের নাভিশ্বাস উঠে গেছে, আমরা কি করে কি সামাল দেবো? সামনে পুজো, তার আগে এরকম চাপ, এভাবে চলবে কিভাবে? নাভিশ্বাস মধ্যবিত্তের। নিউজ 18 বাংলা। শৈবাল বাবু, আমরা প্রতিবেদনেও দেখালাম এই ভোট নিয়ে চর্চা হচ্ছে, তাতে আম জনতা বড়জোর শুনে তার জীবনে কোনো পরিবর্তন নেই। তাকে 911 দিতে হবে, 200 টাকা দিয়ে সর্ষের তেল কিনতে হবে, তাকে কাটছাট করতে হবে বাজারের বাজেটে। আমরা কি করব? উপায় কি আমাদের সামনে? দেখুন, আমার একটা হিন্দি ডায়লগ খুব মনে পড়ছে, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। আমাদের দেশে ইলেকশনের পর ইলেকশন আসছে এবং ইলেকশনের পর ইলেকশন আসবে। মানুষের কি হচ্ছে সেদিকে কিন্তু খুব বেশি নজর নেই। আপনি যদি ভালো করে দেখেন, মূল্যবৃদ্ধি যেভাবে বাড়ছে, মানুষের যেভাবে চাকরি গেছে এবং মিড সেগমেন্টে যেভাবে প্রেশারাইজ রয়েছে, খুবই চাপে রয়েছে মানুষ। এবং মানুষের কথা কারা শুনবে? এবং মানুষের কথা যদি শুনতে হয় তাহলে মাটিতে কান পাততে হবে। আর কিছুদিনের মধ্যে এটা হাহাকারে পরিণত হবে, কারণ জিনিসের দামও বাড়ছে আর চাকরিও যাচ্ছে। এবার দেখুন, একটা উদাহরণ দিই, তেলের দাম মানছি যে ইন্টারন্যাশনাল প্রাইসের সাথে লিঙ্ক, মানলাম, কিন্তু তার সঙ্গে যে বিরাট ট্যাক্স চাপানো আছে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের, কেউ সেখানে স্যাক্রিফাইস করতে রাজু নয় যাতে মানুষ এটাকে সস্তায় পায়, না জিএসটি এর জন্য লাগানো হচ্ছে। তার মানে কি, মানুষের কথা আর একটু ভাবলে বোধহয় ভালো হতো। ইলেকশন তো আসবে, আবার যাবে, আসবে যাবে এবং আবার আসবে, তার জন্য প্রস্তুতি নিতে হবে। একটা ইলেকশন যাওয়ার পরে মানুষের কথা ভাবার সময় কোথায় রাজনীতিবিদদের? যখন আমরা সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা রাজনীতিবিদদের কাছে পৌঁছে যাচ্ছে এই প্রশ্নগুলো নিয়ে, দেখুন দাম বেড়েছে, আমরা কি করব, আম জনতা কি করবে, সেখানে শুধু পলিটিক্স দেখাবো। महंगाई से छूटी रुलाई, हाय महंगाई, हाय महंगाई, हाय महंगाई। मत घबराओ, मत पछताओ, खुश हो जाओ, क्योंकि हम मोदी जी को लाने वाले हैं, अच्छे दिन आने वाले हैं, ओ अच्छे दिन आने वाले हैं। পকেটে টান, বেড়েই চলেছে খরচের বোঝা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের একটাই প্রশ্ন, এটাই কি আছে দিন? বিরোধীদের অনেকেই মনে করিয়ে দিচ্ছেন, ইউপিএ আমলে জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে সবার আগে পথে নামতো বিজেপি। বিক্ষোভ মঞ্চে দেখা যেত পদ্ম শিবিরের প্রথম সারির নেতাদের। পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন, দ্বিতীয় ইউপিএ সরকারের হারের অন্যতম কারণ ছিল নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া দাম। তখন অনেক ভোটারকে স্বপ্ন দেখিয়েছিল মোদির আছে দিনের প্রতিশ্রুতি। हम मोदी जी को लाने वाले हैं, अच्छे दिन आने वाले हैं। সেই মোদি সরকারের দেখতে দেখতে 7 বছর, এখন দেশ জুড়ে মূল্যবৃদ্ধির নাভিশ্বাস। ভারতবর্ষের মানুষ এখন আর আচ্ছে দিনের আশা করে না, আচ্ছে দিন আসবে বলে মনেও করে না।
যে যখন সরকারে থাকবে তাকে সমালোচনা সহ্য করতে হবে। 2004 থেকে 2014 মধ্যে রান্নার গ্যাসের দাম বেড়ে যখন 900-র উপরে দাম ছিল, 197% বৃদ্ধি হয়েছিল। সেখানে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে 5%। নয়া তত্ত্ব খাড়া করেছেন কর্ণাটকের এক বিজেপি বিধায়ক। হুগলি ধরওয়ার পশ্চিমের বিধায়ক অরবিন্দ বেল্লারের দাবি, তালিবান আফগানিস্তানের দখল নেওয়ায় অপরিশোধিত তেলের আমদানি ধাক্কা খেয়েছে, আর এর জেরেই রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেলের দাম বাড়ছে। ভোটারদের যথেষ্ট বোধবুদ্ধি রয়েছে, তারা বুঝতেই পারছেন কেন এই মূল্য বৃদ্ধি। পাল্টা বিরোধীদের প্রশ্ন, জ্বালানির দাম তো সেই মে মাস থেকে চড়া, আর তালিবান তো আফগানিস্তানের দখল নিল 15ই অগস্ট। তাহলে মূল্য বৃদ্ধির সঙ্গে তালিবানের কি সম্পর্ক? নিউজ 18 বাংলা। সত্যি আজকে দিনের সঙ্গে আমারও গুলিয়ে গেল। প্রণয়দা, আপনি একটু ডেফিনেশনটা স্পষ্ট করুন। না, আমি তো বুঝতে পারছি না পশ্চিমবঙ্গের মানুষ কেন এত হাহাকার করছে। কারণ আমাদের মুখ্যমন্ত্রী তো বলেন জন্ম থেকে মৃত্যু সবকিছু তিনি দিচ্ছেন। 2 টাকা কেজি চাল দিচ্ছেন, বেকারদের ভাতা দিচ্ছেন, বৃদ্ধদের ভাতা দিচ্ছেন, যুবকদের সবকিছু দিচ্ছেন, তারপরেও কেন পশ্চিমবঙ্গের মানুষ হাহাকার করছে? দ্বিতীয় কথা হচ্ছে যে তেলের দাম, ক্রুড অয়েলের দাম বাড়তে পারে, কিন্তু সরষের তেলের দাম বাড়ছে কেন? মুখ্যমন্ত্রী তো এখানে সিঙ্গুরে গিয়ে সর্ষের বীজ ছড়িয়ে এসেছিলেন। এখানে 10 বছরের কারখানা হয়নি, কিন্তু সিঙ্গুরের মাটিতে সর্ষের বীজ ছড়িয়ে এসেছিলেন। তাহলে সিঙ্গুরের মাটিতে কি সেই সর্ষেগুলো হয়নি, যার জন্য এখানে সর্ষের তেলের দাম এতটা বেড়ে গেল? আজকে যে জায়গাটা দাঁড়াচ্ছে যে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি সমস্ত মানুষকে সবকিছু দিচ্ছেন, আরে কেন্দ্রের প্রধানমন্ত্রীর কি কোনো দায় দায়িত্ব নেই? কেন্দ্রীয় দল বিজেপির দায় দায়িত্বটা আপনি বলুন না। প্রণয়দা, আমার সঙ্গে অরূপ আছে তো, আমি তৃণমূল নিয়ে ওকে জিজ্ঞাসা করব। আমি জানি আপনারা অনুপ্রাণিত মিডিয়া, রাজ্য সরকার আপনার মত তো আমরা মানব না এবং চাপাবেন না প্লিজ। রাজ্য সরকারের অনুপ্রেরণায় রাজ্য সরকার গ্যাসের দাম 911 কেন সেটা বলুন না। রাজ্য সরকারকে ডিপেন্ড করা আপনার দায়িত্ব, কিন্তু আমি কি বলবো কি বলবো আপনি যে ভুল বলছেন জনতার দরবারের যে কোনো দর্শককে স্বীকার করবেন না। না, আমি কি বলবো সেটা আপনি ঠিক করতে পারেন না। আপনি প্রশ্নের উত্তর দেবেন, আপনি এড়াচ্ছেন। আমি আপনাকে ডিরেল হতে দিচ্ছি না। রাজ্য সরকারকে ডিপেন্ড করতে পারেন, কিন্তু আমার কোনো দায় নেই আপনাকে ডিপেন্ড করার, রাজ্য সরকারকে ডিপেন্ড করার, কেন্দ্রের সরকারকে ডিপেন্ড করার। আপনার দায় আছে নিজের দলকে ডিপেন্ড করার, আপনি সেটাই করছেন। ডিরেল হচ্ছেন, প্রশ্ন এড়াচ্ছেন, আপনার কাছে উত্তর নেই। প্রণয়দা, একটা বেসিক জায়গাতে প্রণয়দাকে একটু থামতে বলুন প্লিজ। পিউ, একটা বেসিক সমস্যা হচ্ছে এই ভোজ্য তেলের দামটা কবে থেকে বেড়েছে আপনি যদি একটু স্ট্যাটিস্টিক্স দেখেন, লাস্ট 8 মাস ধরে ভোজ্য তেলের দাম আকাশ ছোঁয়া। কেন জানেন? কারণ কেন্দ্রের সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের তালিকা থেকে ভোজ্য তেলের জন্য যে তৈলবীজ সেটাকে বাদ দিয়ে দিয়েছে। তার ফলে এখন যে যত খুশি তেল মজুত করতে পারছে, সর্ষে মজুত করতে পারছে, এবং আড়তদারদের মজুতের জন্য, এবং এটা সরাসরি কেন্দ্রীয় সরকারের মদতে এই জিনিস চলছে। শুধু তাই না, এই যে একটু আগে বললেন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে, এই কাকে গল্প শোনাচ্ছেন? 2014 সালে যখন মনমোহন সিং চলে যায় তখন পেট্রোলের দাম ছিল 72 টাকা, তখন আন্তর্জাতিক বাজারে $117 ছিল দাম, আজকে তার অর্ধেক দাম। আর আজকে পেট্রোল কিনতে হচ্ছে দাম কেন বাড়ছে অরূপ, সেটাও তো বলতে হবে নাকি? সেটাও মোদির দায়। না না, এই রাজ্যে কাঁচা আনাজের দাম বাড়ছে কেন? পিউ, আবারও বলছি, কাঁচা আনাজটা যখন ক্ষেত থেকে আসবে কি আপনারা একদম এলিমিনেট কেন করতে পারছেন না? একটু বলতে দেবেন তো। আমি দলকে ডিফেন্ড যেরকম ভাবে আমি করব, আমাকে তো বাস্তবটা বলতে হবে, সেই সুযোগটা তো দিতে হবে। কাঁচা আনাজটা তো আর ক্ষেত থেকে উড়ে উড়ে মার্কেটে আসবে না, তাকে মার্কেটে আসতে হবে ডিজেল চালিত যন্ত্রের মাধ্যমে, তাকে ডিজেল চালিত ভ্যান, টাটা 407 বা অন্য গাড়ির মাধ্যমে তাকে আসতে হবে। ডিজেলের দাম 94 টাকা গিয়ে পৌঁছে দিয়েছে যে সরকার, আজকে তারা অন্য কথা বলছে। আসলে একটা সরকারের প্রায়োরিটি হচ্ছে সেন্ট্রাল ভিস্তা বানানো 20-25 হাজার কোটি টাকা দিয়ে, তারা উল্টো দিকে একটা সরকার লক্ষ্মীর ভান্ডার করে মানুষের হাতে আর্থিক ক্ষমতা তুলে দিচ্ছে, যেখানে অর্থনীতিবিদ, মোবাইলজয়ী অর্থনীতিবিদরা বলছে মানুষের হাতে টাকা পৌঁছে দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই কাজ করছে, আর এরা মানুষের সেই টাকাকে মেরে দিয়ে পুঁজিপতিদের দালালি করছে। এর বাইরে কিছু নেই, অত্যন্ত হতাশাজনক। কিন্তু বাকি রয়েছেন আরো এক রাজনীতিবিদ, তার কাছেও যাবো। সময় দেওয়া আছেন একটা ব্রেকের পর, আপনারা কোথাও যাবেন না। আকাশ ছোঁয়া সরষের তেল, রান্নার গ্যাস, সবজির দামে যখন আমার আপনার অবিশ্বাস, তখন শুধুই দোষারোপ, আমার নয় তোমার দোষ বলছেন রাজনীতিবিদরা। ব্রেকের আগেও তাই দেখেছেন। দেখা যায় কংগ্রেস নেতা কি বলেন অশোকদা। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমরা এর আগেও বলেছিলাম যখন এসেনশিয়াল কমিউনিটি অ্যাক্টে একটা মারাত্মক রকমের পরিবর্তন আনা হলো, তখন আমরা কিন্তু এই প্রতিবাদটাকে সংগঠিত করেছিলাম। তখন কোভিড পরিস্থিতি চলছে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং পথে নেমেও এই প্রতিবাদ করেছি, এবং এর মধ্যেও আমাদের নেতা রাহুল গান্ধী বারবার করে বলেছেন যে দেশের মানুষের চোখ ঘুরিয়ে দেওয়া হচ্ছে অন্যদিকে সম্পূর্ণ, এবং আমরা পথে নেমে প্রতিবাদ করছি। এর প্রতিবাদের বিকল্প ছিল প্রতিবেদনও দেখালাম, ইউপিএ ট্যুর পতনের অন্যতম কারণ ছিল এই ইনফ্লেশন, অন্যতম কারণ।
আপনারা কন্ট্রোল করতে পারেননি, এখন সমালোচনাটা করছে। না না না, বুঝতে হবে যে গ্যাসের দাম ইউপিএ আমলে যখন কোন জায়গাটা ছিল, আজকে কোন জায়গাটা রয়েছে। ক্রুড অয়েলের দাম আন্তর্জাতিক বাজারে তখন কত ছিল, আর বাস্তবে সবার নিজের জন্য ব্যাখ্যা আছে। শুভময়দা খুব সংক্ষেপে। হ্যাঁ দেখুন, এই একদিকে রিসেশনের একটা পরিস্থিতি, অন্যদিকে ইনফ্লেশন, এই জিনিসটা কিন্তু একেবারে অঙ্ক কষে বলতে পারা অত সহজ নয়। নিশ্চয়ই অর্থনীতিবিদরা ভাবছেন। আমি একটা ইতিবাচক কথা বলতে চাই যে সারা দেশে বিজেপি এবং আমাদের রাজ্যেও তৃণমূল নিশ্চয়ই কিছু একটা চেষ্টা করছেন, যে দেশের সবাই তো না খেতে পেয়ে মরছেন না, কিন্তু তার সঙ্গে সরাসরি ইতিবাচক তাদের ভাবনাগুলো গরিব মানুষের জন্য রাজ্যের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যতটা প্রচার করছে, আমার মনে হয় কেন্দ্রের ক্ষেত্রে সেই প্রচারগুলো ততটা সামনে আসছে না। বিজেপির কিন্তু এই বিষয়ে একটু সতর্ক হলে ভালো হয়। বেশ, মেজার নেওয়া হচ্ছে কিন্তু প্রচার হচ্ছে না মনে করছেন শুভময়দা। শৈবাল বাবু। না, আমার মনে হয় দেখুন, ডিমান্ড আস্তে আস্তে ফিরে আসছে, কিন্তু তার সমানভাবে সাপ্লাই চেইনগুলো কিন্তু অ্যাক্টিভ নয়, যার জন্য এই ইনফ্লেশনটা বাড়ছে। এবং এটা কারুর উপর ঘাটে ঠেললে হবে না। স্টেটেরও রেসপন্সিবিলিটি আছে, সেন্টারের আরো বেশি করে রেসপন্সিবিলিটি আছে। দুজনকেই রেসপন্সিবিলিটি নিতে হবে যাতে সাপ্লাই চেইনটা অ্যাক্টিভ থাকে। ডিমান্ড ফিরে আসছে, যদি আপনার সাপ্লাই অ্যাক্টিভ না হয় তাহলে আপনার জিনিসের দাম বাড়তে বাধ্য। এটা কি করে আটকাবেন আপনি? শৈবাল বাবু অনেক ধন্যবাদ আমাদের সব অতিথিদের। আমরা এটাই আশা করবো আজ জনতার দরবারের শেষে, যে শুধুমাত্র দোষারোপ না করে, শুধুমাত্র মিডিয়ার ওপর দোষ না চাপিয়ে একটু যদি তারা দায়িত্ববান আচরণ করেন, অন্তত ডিবেট শোগুলো যারা দেখেন, এই ধরনের শো যারা দেখেন, তারাও যদি সেই দায়িত্বের আঁচটা পান, তাহলে যে কোনো দলের বিশ্বাসযোগ্যতা বহুগুণ বাড়ে। নিশ্চয়ই ভাববেন সংবেদনশীল আমাদের সমস্ত প্রতিনিধিরাই, সমস্ত দলের সব সদস্যরাই। শেষ করবো আজ সোম থেকে শনি রাত 8টায়। নজর থাকুক নিউজ 18 বাংলায়।